আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রাজ্যের 294টি আসনে ভোট পর্ব শেষ। ভোটের রেজাল্ট আটকে আছে ইভিএম মেশিনে, কিন্তু ইভিএম মেশিনে আটকে থাকলেও বাজারে যে জোর হাওয়া, সেই হাওয়া বলছে, অনেকেই বলতে পারেন এটা জোর হাওয়া নয়, কারণ একেবারে জোর হাওয়া ঝড় বলতে যাকে বোঝায়, যেটা 2011-তে উঠেছিল, ততটা নয়। ততটা কিনা সেটা অন্য প্রশ্ন, কিন্তু একটা হাওয়া বড় জোর, খুব জোর উঠেছে। সেটা হলো যে এবার এই রাজ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসন, সেই শাসনের পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হয়ে 2011-র আগে যারা ছিল ক্ষমতায়, যে কমিউনিস্টরা, তারা ফিরছে না, কংগ্রেস আসছে না, আসছে বিজেপি। এবং এইটা ঝড় হোক হাওয়া হোক, সেটা বিভিন্ন এক্সিট পোল তারা কিন্তু এই খবর দিয়েছে। সুতরাং আজকে এই জায়গাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গানটি, আমার যাওয়ার সময় হলো দাও বিদায়, যেন মনে হচ্ছে বিদায় ঘন্টা বেজে গেছে, কেবল সেই শব্দটা কানে আসতে একটু যা দেরি। তো বাংলার রাজনীতিতে এই গানটি যখন খোদ প্রশাসনিক প্রধানের গলায় একটা অন্য অর্থ নিয়ে দেখা দেয়, আর দেখা দেয় 26-এর ভোটে গদি উল্টে যাওয়ার প্রবল সম্ভাবনার মুখে, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, এটা বোধহয় নিছকই গান নয়, এটা নিয়তি, কোনো আসন্ন পরিবর্তনের অমোঘ ইঙ্গিত। ইতিহাস সাক্ষী আছে, জাহাজ যখন ডুবতে শুরু করে, তখন সবচেয়ে আগে টের পায় জাহাজের ভেতরে থাকা ইঁদুরেরা। তারা তাড়াহুড়ো করে ডাঙায় ওঠার চেষ্টা করে, জলে ঝাঁপ দেয়, কিংবা ডাঙায় কিংবা দূরে দাঁড়িয়ে আছে বিজেপির জাহাজ, সেই জাহাজে উঠবার চেষ্টা করবে। বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও মনে হচ্ছে তেমনটা একটা ইঙ্গিতও পাওয়া যাচ্ছে এই 26-এর নির্বাচনের প্রেক্ষিতে। বিধানসভা নির্বাচনের আগে খবর রটেছিল 55 জন তৃণমূল বিধায়ক ও নেতা, তারা নাকি বিজেপির দরজায় কড়া নাড়ছেন। কারণ হাওয়াটা তখনই কিন্তু ঘুরতে শুরু করেছে, এবং নির্বাচন কমিশনের যে ধোঁয়াধার ব্যাটিং বলতে যা বোঝায়, সেই ধোঁয়াধার ব্যাটিং এর ওপরেও যদি কিছু থাকে, বৈভব সূর্যবংশীর ওপরে, সেই জিনিসটি নির্বাচন কমিশন করে দিয়েছে। কিন্তু তখন নির্বাচনের আগে এই যারা আসতে চাইছে তৃণমূল ছেড়ে বিজেপিতে, তাদের সেই ডিল হয়নি, বিজেপিতে যাওয়াটা হয়নি। সেই কারণগুলো ব্যাখ্যা এখানে করছে না, এখানে এখনকার পরিস্থিতি এবং আগামী দিনের পরিস্থিতি নিয়ে কথা। তাদের অনেকেই ভোটে তৃণমূলের প্রার্থীও হয়েছেন, মানে নির্বাচনের আগে তারা বিধায়ক ছিলেন, সংখ্যাটা কম নয়, 55 জন। তাদের অনেকেই ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছেন, এবং যদি তারা জেতেন, মানে তাদের দল তৃণমূল যদি ক্ষমতায় না ফেরে, তাহলে বিজেপির দরজায় ভিড় বাড়বেই, তারা আসবেন। কারণ ক্ষমতায় থেকে থেকে এদের অভ্যাস এমন হয়ে গেছে যে ক্ষমতা ছাড়া থাকতে পারবেন না। এই অবস্থা যদি আর তাদের ভোটে যদি তারা হারেন, তাহলে তো দলত্যাগের চেষ্টাটা একটু থিতিয়ে যাবে, অন্তত কিছুদিনের জন্য তো বটেই। তো আমরা আজকে আলোচনা করব এই দল বদলুদের নিয়ে, বিজেপির কৌশল কি হওয়া উচিত, আর মানুষ কি চাইছে বিজেপির কাছে, আর কেনই বা মানুষ তৃণমূলের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাটাকে দেখতে পাচ্ছে না, কেন মানুষ মনে করছে যে সংস্কার এখন তৃণমূলে এক অসম্ভব কল্পনা, সুতরাং তৃণমূলের মুখ চেয়ে আর লাভ নেই। এবং মনে রাখবেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের ফেরার সম্ভাবনা কিন্তু, আমি অনেকেই বলবেন ক্ষীণ, আমি ক্ষীণ নয়, আরো বড় করে বলি, তৃণমূল শেষ হয়ে যাচ্ছে। কারণ যে দলের কোনো আদর্শ নেই,
যে দলের আদর্শই ডাকাত দলের মতো লুটে পুটে খাও, বেঁচে থাকো, দলে থাকো, সেই দলের ভবিষ্যৎ ঝাপসা হলে নেতারা তো দল ছাড়বেনই। কিন্তু ডাকাত দলের নেতার মতো তারা যদি দল ছাড়েন, তাদের একটাই কারণ, পরাজিতের সঙ্গে কেউ থাকতে চায় না। দল না থাকলে তারা থেকে কি করবে? এককালের সিপিএম আর আজকের সিপিএম কে দেখলেও এটা বোঝা যায়। তবু তো সিপিএম এর একটা আদর্শ অন্তত খাতায় কলমে ছিল। তারপরে দল যখন হেরে গেল ভোটে, তারপর থেকে দলটা আজ কোথায় এসে দাঁড়িয়েছে ভাবুন তো একবার, তাই না? প্রথমে বলি ওই 55 জন বনাম বিজেপির ওয়াশিং মেশিনের অভিযোগ, সেই প্রসঙ্গটি। দিল্লির অলিন্দে এবং সোশ্যাল মিডিয়ায় একটা খবর চাউর হয়েছে, 55 জন তৃণমূল বিধায়ক, এখন তারা অতীত, এখন তো তাদের নির্বাচন হয়ে গেছে, সুতরাং এখন তাদের আর বিধায়ক আইনত বলা গেলেও তারা আসলে বিধায়ক আর এখন নেই। তো যারা ভোটে দাঁড়িয়েছেন, আগেই বলেছি, জিতলে তারা বিধায়ক হবেন। তো এই 55 জন তৃণমূল বিধায়ক পদ্ম শিবিরে নাম লেখাতে মরিয়া, এই খবর চারদিকে খুব জোরদার হয়ে উঠেছে। এর মধ্যে যেমন শুভেন্দু অধিকারীর, তিনি যখন এই দলে ছিলেন তৃণমূলে, তখন তার সাথে যাদের ভাব ভালোবাসা ছিল তারা আছেন, তারাও এখন তাদের শুভেন্দুকে অনেকেই কিন্তু নেতা মনে রাখেন। এবং মনে রাখবেন যে তৃণমূলের ভেতরের খবর যে এত বাইরে আসে, সেটা আর কোনো দিক দিয়ে নয়, এসব নেতা এদের কাছ থেকেও আসে। তো প্রশ্ন হলো, বিজেপি কি এদের সবাইকে তাদের দলে নাম লিখিয়ে নেবে, তাদের দলে তুলে নেবে? এবং তখনই প্রশ্ন ওঠে, তাহলে কি 2021-এর ভুলের আবার পুনরাবৃত্তি হবে? সেবার আমরা দেখেছি 21-এ বাছ বিচারহীন ভাবে চোর সাধু নির্বিশেষে সবাইকে জায়গা দেয়া হয়েছিল। ফল কি হয়েছিল? আমি জানি আমার সল্টলেকে এখানটাতে গত নির্বাচনে তৃণমূল থেকে আসা, মানে 21-এর নির্বাচনে তৃণমূল থেকে আসা এক বিধায়ক সব্যসাচী দত্ত, তিনি বিধায়ক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপির হয়ে। আমি জানি খুব নির্দিষ্টভাবে বিজেপির হার্ডকোর সমর্থক যারা আছে সল্টলেকে, তাদের একটা বড় অংশ সব্যসাচী দত্তকে ভোট দেয়নি। না দেওয়ার কারণ হচ্ছে তার ব্যক্তিগত যে ছবি আছে এখানকার মানুষের মধ্যে, তার সততা প্রশ্নের মুখে, এই সবগুলো। তো এইরকম আরো অনেকেই, আপনাদের রাজীব ব্যানার্জির কথা আপনাদের মনে আছে। এসবের ফল কি হয়েছিল? ভোট মিটতেই, আর সবার উপরে তো আমাদের মুকুল রায় মশাই তো ছিলেন, কিন্তু মুকুল রায়কে আমি এদের দলে একসাথে এক লাইনে রাখবো না। কেন রাখবো না সেটা অন্য প্রশ্ন। তো এদেরকে, এই যে সব তৃণমূল থেকে এলো, রাজীব ব্যানার্জির জন্য তো চার্টার্ড প্লেন দিয়ে পার্টি তাকে পাঠিয়েছিল দিল্লিতে। দিল্লিতে তিনি দলবদল করেছিলেন। ফল কি হয়েছিল? ভোট মিটতেই এই সব বেসুরো পাখি আবার জোড়া ফুলের খাঁচায় ফিরে গেল। আর বিজেপির একটা নাম তখন হয়ে গেল যে চোরেরা বিজেপিতে ঢুকলে বিজেপির ওয়াশিং মেশিন রাজনীতিতে তারা শুদ্ধ হয়ে যায়। হয়তো অনেকে শুদ্ধ হয়েছে, কারণ বিজেপির ওপর থেকে তীক্ষ্ণ নজর থাকে সবার উপর। সেই নজর এড়িয়ে কেউ অসৎ হতে পারাটা মুশকিল হয়। কিন্তু যারা এসেই আবার চলে গেছে তাদের কাছে তো এটা নয়। তবু সেই জন্য বিজেপির ওপরে একটা স্ট্যাম্প পড়ে গেছে যে তৃণমূলে থাকলে অসৎ, আর বিজেপির ওয়াশিং মেশিনে যাওয়ার পর তারা হয়ে যায় সৎ। এই অভিযোগটা উঠেছে এবং সাধারণ ভোটারও কিন্তু ওই দলত্যাগ করে আসাদের পার্টিতে এত গুরুত্ব দেওয়াটাকে ভালোভাবে নেয়নি। তবে কি বিজেপি এবার সতর্ক? শোনা যাচ্ছে এবার আর ঢালাও ভর্তি করা হবে না, বরং ফিল্টার করে নেওয়া হবে। যারা এলাকার মানুষের কাছে জনপ্রিয় এবং যাদের ভাবমূর্তি স্বচ্ছ,
কেবল তাদের জন্যই নাকি এবার বিজেপির দরজা খুলবে। রাজনীতিতে দেখুন, কেউ কেউ বলবেন যে খোলার দরকারটাই কি, বিজেপি তো তার নিজেদের ক্ষমতায় যদি মন্ত্রিসভা গঠন করে তাহলে এদেরকে নিয়ে দরকারটাই কি। আমার কিন্তু মনে হয় দরকার আছে, কারণ এর পেছনেও রাজনীতিতে চাণক্য নীতির কথাটাও আছে। আজকে যারা এই রাজ্য নয় বিজেপির কেন্দ্রে রয়েছে যেসব নেতা, তাদের অনেকেই অন্তত বেশ কিছু তো বটেই, তারা কিন্তু দলত্যাগী, অন্য দল থেকে আসা। আর রাজনীতিতে শত্রুকে দুর্বল করার সেরা অস্ত্র হলো তার সেরা যোদ্ধাদের নিজেদের দলে টেনে নেয়া। এটা যুদ্ধের প্রাচীন নিয়ম। এই যে বাংলাদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে বিজেপির আগামী দিনের রাজনীতি যেটা হতে যাচ্ছে, ধরে নিতে পারেন সেই রাজনীতির বিরুদ্ধে যথেষ্ট প্রতিবাদ এখানে তৈরি হবে, জন আন্দোলন, গণবিক্ষোভ এটা তৈরি হবে। তৃণমূল করবে, সিপিএম করবে, কংগ্রেস করবে। যাদের মুসলিম ভোটের দিকে নজর, তারা অনুপ্রবেশ দেখবে না, সেই ভোট পাওয়ার জন্য তারা তাদের পাশে থাকবে। সুতরাং যদি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতাকে, যাদের অন্তত গণভিত্তি আছে, তাদেরকে বিজেপিতে টেনে নিলে সেই দিনগুলোতে কিন্তু লড়াইটা মানে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভটা সেভাবে তৈরি হতে পারবে না, সেটা দুর্বল হয়ে যাবে। সুতরাং এই যে তৃণমূল কংগ্রেসের কিছু মানুষ যাদের ক্ষমতা আছে, জনভিত্তি আছে, যাদের স্বচ্ছতা আছে, তাদের নিজেদের দলে টেনে নেওয়াটা যুদ্ধের প্রাচীন নিয়ম। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন ওঠে, সেই যোদ্ধা যদি ট্রোজান হর্স হয়, অর্থাৎ ভেতর থেকে আপনার দলটাই যদি ভেঙে দেয়, যেমনটি হয়েছিল 2021-এ, বিজেপিকে এই উত্তরটা খুঁজতে হবে। এরপরে দু কথা বলি, কেউ কেউ বলতেই পারেন এবার ধাক্কা খাওয়ার পর তৃণমূল কংগ্রেস তাদের মধ্যে একটা শুদ্ধি অভিযান করবে। আবার কেউ কেউ সেই বিষয়টা নিয়ে পরে আসছি। এখানে যে তৃণমূল থেকে দলত্যাগীদের আসার প্রসঙ্গ নিয়ে কেউ কেউ প্রশ্ন করতেই পারেন যে তৃণমূলে কি আজ কোনো সাধু আর অবশিষ্ট আছে? তৃণমূল এমন একটা দল যে দলে কোনো সাধু থাকতে পারে না, এটা তো বলাই হয় ওটা চোরের দল। সুতরাং কেউ যদি বলেন তৃণমূলে আবার সৎ নেতা কথা কোথায়, তাহলে খুব একটা ভুল যে বলবেন তা নয়, কিন্তু ভুল আছে। কারণ ঢালাও ভাবে সবাইকে এক সারিতে দাঁড় করানো বোধহয় কোনো ক্ষেত্রেই ঠিক নয়, কোনো দলেই। এমনকি বিজেপি তো যেমন সবাই চোর হয় না, তেমন সবাই সাধুও হয় না। একটা কথা আছে যে কে কতটা চোর বা সাধু সেটা বোঝা যায় যখন ক্ষমতায় বসে। সেটা কমিউনিস্টদের দেখেও মানুষ বুঝেছিল। কারণ একটা কথা আছে, প্রত্যেকটা মানুষের একটা বিক্রয় মূল্য আছে। কেউ 5 টাকায় বিক্রি হয়, কেউ 500, কেউ 5000, 5 লাখ, 5 কোটি, এক একজনের বিক্রয় মূল্য আলাদা। কিন্তু সাথে সাথে এটাও বলতে হয় তার ঊর্ধ্বে কি কেউ নেই? নিশ্চয়ই আছেন। আদর্শহীন এই পৃথিবীতে আদর্শ নিয়ে বেঁচে থাকার মানুষও আছে, তবে তারা খুব কম। তৃণমূলেও তাই এই ধরনের মানুষ যে একেবারে নেই বা কোনোদিন ছিল না তা কিন্তু নয়। আমরা বর্তমানে সুব্রত বক্সির মতো নেতাদের দেখছি যারা নিঃশব্দে সংগঠন সামলান, এবং যার বিরুদ্ধে, সুব্রত বক্সির বিরুদ্ধে আজ অবধি কোনো রকম কেলেঙ্কারি, ঘুষ কেলেঙ্কারির দায় তার মাথায় কেউ চাপাননি। অত্যন্ত সংযত বাক, স্বল্প বাক এই মানুষটির সংগঠন অন্তঃপ্রাণ। আমরা পঙ্কজ ব্যানার্জির মতো মার্জিত বিরোধী দলনেতাকেও দেখেছি। আজও কি এমন কেউ নেই? আপনারা পঙ্কজ ব্যানার্জি সম্পর্কে কে কতটা জানেন আমি জানি না, কিন্তু আমি নিজে পঙ্কজ ব্যানার্জির তার অসাধারণ, তার যে রাজনীতিগত জ্ঞান, সংসদীয় জ্ঞান দুর্দান্ত ছিল।
তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একসাথে চলতে পারেননি বলে তিনি চলে গিয়েছিলেন, দল ছেড়ে আর রাজনীতিতে থাকেননি। তিনি চলে গিয়েছিলেন, তিনি আশ্রমের মতো তিনি একটি সংগঠন তৈরি করে সেখানে তিনি তার দিন কাটিয়েছেন। সুতরাং তৃণমূলে কেউ নেই এমন কথা বলা যায় না, হয়তো আছেন, কিন্তু তারা এখন কোণঠাসা, তাই তাদের দেখা যায় না। যারা সৎ, যারা নীতি নিয়ে চলতে চান, বর্তমান তৃণমূলের কাঠামোয় তাদের জায়গা ক্রমশ কমছে। বিজেপি যদি এই অপেক্ষাকৃত সৎ এবং গণভিত্তি থাকা নেতাদের বাঁচতে পারে, তবেই তাদের লাভ, সেটাই চাণক্য নীতি। শুধু বিধায়ক সংখ্যা বাড়িয়ে লাভ নেই, মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করাটাই আসল চ্যালেঞ্জ। এইবার প্রশ্ন যে তৃণমূল কি ঘুরে দাঁড়াবার চেষ্টা করতে পারে না কিংবা পারবে না? সংস্কারের শেষ স্টেশনে ছেড়ে তারা কি পেরিয়ে গেছে, আর সংস্কারে ফেরা যাবে না? তাহলে দু কথা বলি, কেন তৃণমূলের পরিবর্তন অসম্ভব। অনেকেই আশা করেন হয়তো সুব্রত বক্সির মতো পুরনো নেতারা দলটাকে একটু শুধরে নিতে পারবেন, কিন্তু বাস্তবতা বড়ই নিষ্ঠুর। কেন তৃণমূলের সংস্কার সম্ভব নয়? এর প্রধান কারণ হলো ক্ষমতার হাত বদল এবং কেন্দ্রীকরণ। দলের রাশ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চলে যাচ্ছে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে। যে বঙ্গ সন্তানরা এই গণতান্ত্রিক দেশে বাস করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বড় বড় যুবরাজ পোস্টার দিয়ে প্রচার করে, তাদের দেখলে লজ্জা হয়। তাদের কথা শুনলে গণতন্ত্রেও যুবরাজ, ছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার তিনি নির্দেশ দিতেন, তিনি তো খুব বড় বড় গণতন্ত্রের কথা বলতেন, ক্ষমতায় বসে নয়, তিনি ক্ষমতা যখন বসেন তখন সব আঁকড়ে রেখে দেন, কিন্তু মাঝে মাঝে তিনি পাবলিক খাওয়ানোর জন্যে নানা রকম কথা বলেন। তা তিনি যদি বলতেন, একবার নির্দেশ দিতেন অভিষেকের নামের আগে যুবরাজ কথাটা ব্যবহার করো না, তাহলে পশ্চিমবাংলায় কারোর সাহস হতো না যুবরাজ বলে পোস্টার দিতে। সুতরাং এই দলটা হয়ে গেছে এখন পারিবারিক দল, রাজতান্ত্রিক দল। রানী মমতা, তারপরে তার ছেলে হন আর ভ্রাতুষ্পুত্র যাই হন না কেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি দলের নেতা। এটা এখন আর কেবল রাজনৈতিক দলটাই নেই, এটা একটা ব্যক্তিগত পারিবারিক সংস্থার মতো চলছে এবং কর্পোরেট সংস্থাকে ভাড়া করে চলছে, যেখানে আবেগের চেয়ে ডেটা আর পেশাদারি পরামর্শদাতাদের গুরুত্ব বেশি। পুরনো স্কুল বা ওল্ড গার্ড নেতাদের ভাবনার কোনো প্রতিফলন আজ সেখানে নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেখানে ক্ষমতার কেন্দ্রে থাকতে ভালোবাসেন, যে কোনো পদ্ধতিতে তা সে যেভাবেই হোক, যতটা শয়তানি করে হোক না কেন, যিনি ক্ষমতা আঁকড়ে রাখতে ভালোবাসেন, সেখানে সংস্কার মানেই হলো নিজের কর্তৃত্বকে চ্যালেঞ্জ হতে দেয়া। যে দলে তিনিই সব, সেখানে সংস্কারের কোনো জানলা খোলা থাকে না। ফলে সুব্রত বক্সিরা তারা আজ দলের অলংকার মাত্র, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তাদের হাতে নেই। 2026-এর নীল নকশা তাহলে কি হতে চলেছে? 2026-এর বিধানসভা নির্বাচন হয়ে গেছে, ফলাফল ইভিএমে বন্দি, জানা যাবে 4 মে। তবে ওই যে বললাম, হাওয়ায় স্পষ্ট সংকেত বিজেপি আসছে। সে হাওয়া কারোর কাছে একটু হাওয়া বলে মনে হচ্ছে, কারোর কাছে প্রবল হাওয়া বা ঝড় বলেও মনে হচ্ছে। সুতরাং বিজেপি আসছে, এটা ধরে নেওয়া বোধহয় যায়, এবং সে আশাটা হবে স্পষ্ট বহুমত নিয়ে। ওই কারোর কাছ থেকে ধার করে সমর্থন নিয়ে সরকার চালাতে হবে না। আর তাই আজ শাসক তৃণমূলের অন্দরে অস্থিরতা, অন্যদিকে বিজেপির সামনে, বিজেপির দরজায় কড়া নাড়া শুরু হয়ে গেছে। আর এই কড়া নাড়ার এই মধ্যেই বিজেপির সামনে এসছে পুরনো ভুল
শুধরে নেয়ার সুযোগ। 2021-এ যে ভুল করেছিল সেই ভুলটা শুধরে নেওয়ার সুযোগ। কারণ বিজেপির কাছে মানুষ আসবেই, ঝড় আসবে। তৃণমূল কংগ্রেসে এসেছিল সিপিএম থেকে আমাদের সমস্ত এলাকায় যত এই সমস্ত আজকে তৃণমূলের যাদেরকে বড় বড় মানে কি বলবো ডাকসাইটে নেতা, বাহুবলী নেতা বলে যাদের পরিচয়, ওই শাহজাহান থেকে শুরু করে বাবু মাস্টার ইত্যাদি যত দেখছেন, তাদের অতীত কিন্তু সিপিএম এর ঘরেই তৈরি। তারা সিপিএম থেকে দলত্যাগ করেছে, তো এরা আসবে, বিজেপিতে আসার চেষ্টা করবে। তারা দেখছে, কারণ তৃণমূলের সাধারণ কর্মীরা দিশেহারা হতে শুরু করেছে, আর নেতারা তো আরো বেশি দিশেহারা। কর্মীরা দেখছে নেতারা পালাচ্ছে, সুতরাং তারাও বিজেপিতে আসবে। কর্মীদের নিয়ে অতটা চিন্তা নেই, কিন্তু নেতাদের নিয়ে চিন্তা, তৃণমূলের নেতাদের নিয়ে। বিজেপি কর্মীরা ভাবছে আবার কি ওপর থেকে কোনো উড়ে এসে জুড়ে বসা নেতা আমাদের নেতা হয়ে যাবে, দলের সামনে থাকবে, সারিতে থাকবে, তারা লিড করবে। অথচ দুদিন আগে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে বিজেপি কর্মীরা। সুতরাং বিজেপির যারা নেতৃত্বে আছেন তাদের উচিত নিচু তলার কর্মীদের মানসিকতাকে, চিন্তাধারাকে গুরুত্ব দেয়া। আর যারা তৃণমূল থেকে আসতে চাইছেন তাদের কড়া স্ক্রুটিনির মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে। মনে রাখবেন, কেবল ক্ষমতা পাওয়ার জন্য যারা আসে, ক্ষমতা চলে গেলে তারা আবার সবার আগেই পালাবে। 2021-এ তো সেটাই দেখেছেন, তাই নয়? সিদ্ধান্ত তাহলে কার হাতে? শেষে সেই যে গানটি দিয়ে শুরু করেছিলাম সেই গানের কথায় ফিরে আসি। মমতার গানটি নিশ্চিতভাবেই সুরে বাঁধা নয়, রীতিমতো বেসুরে, এবং এটা নিয়ে অনেক রকম ফানি ভিডিও, মজার ভিডিও তৈরি হয়েছে। কিন্তু এই গানটিতে রাজনীতির সুরটা কিন্তু বুঝে নেওয়া দরকার। পশ্চিমবঙ্গ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে গেছে। একদল পালাচ্ছে বাঁচার তাগিদে, বিজেপিতে আসার চেষ্টা করছে ক্ষমতার লোভে, এমনকি নিজে এবং নিজের ভাইপোকে বাঁচাতে, নিজের কাছের লোকদের বাঁচাতে। যদি ক্ষমতা চলে যাওয়ার পরেও মমতা বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ায়, অবাক হবেন না, এটা বলে দিলাম। সুতরাং এর মাঝে আছে সাধারণ বিজেপি কর্মীরা, শুধু নয়, বিজেপিকে ভোট দিয়েছে যারা, সেই সাধারণ মানুষ কি চাইছে সেটাও ভাবতে হবে বিজেপির নেতাদের। মানুষ চায় স্বচ্ছতা, মানুষ চায় এমন এক নেতৃত্ব যারা দল বদলালেও নিজেদের মেরুদণ্ড বদলায় না। তৃণমূলের সংস্কারের আশা হয়তো বাতুলতা, কিন্তু বিজেপির সতর্ক হওয়ার সুযোগ এখনো আছে, নইলে 21-এর ভুল আবার আরো বহুগুণ বড় হয়ে ফিরে আসবে। তখন সেই অতল জলের ছবির আহ্বান, অতল জলের আহ্বান নামে যে একটি ছবি, সিনেমা ছিল, আপনারা একটু পুরনো দিনের মানুষদের হয়তো মনে আছে, সেই ছবির একটি বিখ্যাত গান ছিল, ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল। সেই গান গাইলে প্রেমিক প্রেমিকা তারা তাদের এই গান গেয়ে মনের দুঃখ আবেগ এ করে আবার মিলনের জায়গায় পৌঁছতে চেষ্টা করতে পারেন, কিন্তু এই গান গেয়ে গাইলে রাজনীতিতে ফিরে আসা যায় না। মানুষের ভালোবাসা ও বিশ্বাস হারিয়ে ফেললে ফিরে পাওয়া খুব কষ্টকর, যেটা আজকে সিপিএম হাড়ে হাড়ে ভুগছে। মানুষ বলবে সবার চেহারা এক, তা সে তৃণমূল হোক, এরা সেদিন বলবে যে তারা যদি এই নেতারা আসে, বলবে দেখেছেন ওরাই এসে আজকে এখানে নেতা হলো, সব দল এক। সুতরাং সাবধান বিজেপি। দর্শক, আপনারা কি মনে করেন, ডুবন্ত জাহাজ থেকে যে ইঁদুরের পাল বাঁচার তাগিদে বিজেপির জাহাজে উঠবে বলে ঝাঁপ দিতে তৈরি, তাদের কি নেওয়া উচিত দলে? কমেন্ট করে আপনাদের মতামত জানান। আজকের এই প্রতিবেদন ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ক্যালকাটা ডায়ালগস আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।